এর আগে যে চ্যাপ্টারগুলো তোমরা দেখেছো তার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, আসেক্সুয়াল রিপ্রোডাকশন, এই চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে কিছু কিছু প্রশ্ন আমার কাছে এসছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ অল্টারনেশন অফ জেনারেশন, জনুক্রম সেটা কি? তাহলে জনুক্রম ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা রিপ্রোডাকশনকে ভীষণভাবে প্রভাবিত করে। সোজা কথায় সরাসরি যদি আমরা ডেফিনেশন বলি, জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন, জেনারেশনের অল্টারনেশন। তো জেনারেশন সাধারণত যে কোনো প্রাণীদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে জেনারেশন দুটো জেনারেশন, একটা ডিপ্লয়েড জেনারেশন দ্যাট ইজ 2n, another one haploid generation that is n. Diploid generation and haploid generation. তাহলে যে কোনো অর্গানিজমের লাইফ সাইকেলের মধ্যে এই দুটো জেনারেশন আমরা দেখতে পাই। বিশেষ করে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন করে তাদের ক্ষেত্রে দুটো জেনারেশন কিন্তু স্পষ্ট বোঝা যায়। এই দুটো জেনারেশন অল্টারনেট করে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে প্রধান দশাটা হ্যাপ্লয়েড, কিছু কিছু উদ্ভিদের প্রধান দশাটা অর্থাৎ যেটা সরাসরি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেন স্টেজ অফ লাইফ সাইকেল, কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে, কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে, কিছু কিছু অ্যানিমালের ক্ষেত্রে হ্যাপ্লয়েড মেন স্টেজ, কারো কারো ক্ষেত্রে আপনার ডিপ্লয়েড স্টেজটা কিন্তু মেন স্টেজ। এটা ভ্যারি করে। আবার দেখা যায় যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন করে যে সমস্ত অর্গানিজমরা তাদের ক্ষেত্রে ডিপ্লয়েড না এলে হ্যাপ্লয়েড আসবে না, আবার হ্যাপ্লয়েড না এলে ডিপ্লয়েড আসবে না। সেটা লাইফ সাইকেলে ডিপ্লয়েড স্টেজ থেকে হ্যাপ্লয়েড স্টেজ, দ্যাট ইজ ফরমেশন অফ স্পোর আর গ্যামেট। তাহলে ডিপ্লয়েড স্টেজ না থাকলে থ্রু মিওসিস সেল ডিভিশন হ্যাপ্লয়েড স্টেজ কখনো আসে না। আবার হ্যাপ্লয়েড স্টেজ যদি না আসে তাহলে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে নেক্সট জেনারেশনের ডিপ্লয়েড স্টেজ আসে না। সেক্ষেত্রে হ্যাপ্লয়েড জেনারেশনের উপরে ডিপ্লয়েড জেনারেশন ডিপেন্ড করে। তারপরের জেনারেশন আসার জন্য অটোমেটিক্যালি বুঝতেই পারছো ডিপ্লয়েড জেনারেশনের উপরে হ্যাপ্লয়েড ডিপেন্ড করছে, হ্যাপ্লয়েডের উপরে ডিপ্লয়েড ডিপেন্ড করে। এই যে লাইফ সাইকেলের মধ্যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জেনারেশনের অল্টারনেট করা, দ্যাট ইজ অল্টারনেশন অফ জেনারেশন বা বাংলায় বলা হয় জনুক্রম। তো বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে এই জনুক্রম ব্যাপারটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশনকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করি, দু রকম, হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেল and diplobiontic. হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেল, হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেলের মধ্যে এদের ক্ষেত্রে যে কোনো একটা স্টেজ, দেখো লাইফ সাইকেলের দুটো স্টেজ থাকবে আমি আগেই বলেছি। তো হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেলের মধ্যে যে কোনো একটা স্টেজ হয় হ্যাপ্লয়েড স্টেজ অথবা ডিপ্লয়েড স্টেজ, যে কোনো একটা স্টেজ মেন স্টেজ। সেই হিসাবে কোন স্টেজটা মেন স্টেজ তার উপর ডিপেন্ড করে হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেল দুটো ভাগে ভাগ করা যায়, হ্যাপ্লন্টিক and diplontic. হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল and diplontic লাইফ সাইকেল। হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেলের মধ্যে যাদের হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, যেমন স্পাইরোগাইরা একটা অ্যালগি, তাদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড স্টেজটা মেন স্টেজ, হ্যাপ্লয়েড স্টেজটা কিন্তু মেন স্টেজ। ডিপ্লয়েড স্টেজটা কিন্তু ক্ষণস্থায়ী, শর্ট লিভিং। মানে প্রধান যে দেহটা স্পাইরোগাইরা যে ফিলামেন্টাস অ্যালগি যারা জলে আমরা জলেতে দেখতে পাই, এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন করে, কিন্তু মেন স্টেজ যেটা আমরা জলে দেখতে পাই ফিলামেন্টাস অ্যালগি, দ্যাট ইজ হ্যাপ্লয়েড স্টেজ। এদের যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন হয়, যে জাইগোস্পোর ফরমেশন করে, জাইগোস্পোরের কিন্তু মিওসিস সেল ডিভিশন হয়। অর্থাৎ জাইগোস্পোর যেটা 2n স্টেজ, শর্ট লাস্টিং স্টেজ। সেই হিসাবে তাদের ক্ষেত্রে হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেলের মেন হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, that is seen in Spirogyra. And number 2, diplontic life cycle, that is seen in Fucus, that is also algae. Diplontic life cycle এদের ক্ষেত্রে যেমন ছিল হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের হ্যাপ্লয়েড স্টেজটা মেন স্টেজ, ডিপ্লন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে ডিপ্লয়েড স্টেজটা কিন্তু মেন স্টেজ। তাহলে হ্যাপ্লোবায়ন্টিক লাইফ সাইকেল মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা স্টেজ মেন স্টেজ হবে,
অন্যটা শর্ট লিভিং বা শর্ট লাস্টিং। সেই হিসাবে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল এন্ড ডিপ্লন্টিক লাইফ সাইকেল। নেক্সট ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল। ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেলের মধ্যে বোথ স্টেজ আর সেম। ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল এদেরকেও দুটো ভাগে ভাগ করা যায়, দু রকম ভাবে। যদি দুটো স্টেজ, ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল মানে লাইফ সাইকেলে স্বাভাবিকভাবে আমরা আগে থেকেই জানি হ্যাপ্লয়েড স্টেজ এন আর ডিপ্লয়েড স্টেজ টু এন। তো ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেলের মধ্যে যদি দুটো স্টেজ সমান রকম ভাবে হয়, মানে দুটো সমানভাবে দেখা যাচ্ছে, কোনো একটা শর্ট লাস্টিং কোনো একটা লং লাস্টিং এরকম ব্যাপারটা নয়, এবং দুটো একই রকম দেখতে, ফিজিওলজিক্যালি সিমিলার, এক্সটার্নালি সিমিলার বাট জেনেটিক্যালি ডিসিমিলার। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে সেটা এই স্টেজটা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড। যদি এইরকম হয় আইসোমার্ফিক, তাহলে সেক্ষেত্রে ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেলের মধ্যে দুটো স্টেজই থাকবে, দুটো স্টেজ যদি সেম হয় আইসোমার্ফিক, দুটো স্টেজ সেম না হলে অ্যানাইসোমার্ফিক। তো মেন যেটা সব থেকে ভালো বোঝা যায় যে অ্যানাইসোমার্ফিক ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল সব থেকে স্পষ্ট বোঝা যায় এই ধরনের লাইফ সাইকেলটা। এই ধরনের লাইফ সাইকেলে অ্যানাইসোমার্ফিক ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেলে অল্টারনেশন অফ জেনারেশন খুব স্পষ্টভাবে বোঝা যায়। দ্যাট ইজ সিন ইন ড্রাফটেরিস ফিলিক্সমাস আর ড্রাফটেরিস এনি আদার স্পিসিস। ফার্ন, ড্রাফটেরিস মানে ফার্ন। তো ফার্নের ক্ষেত্রে ফার্নের জীবনচক্রে লাইফ সাইকেলে জীবনচক্র বা লাইফ সাইকেলে অল্টারনেশন অফ জেনারেশন ভীষণ স্পষ্ট। সেটা কিভাবে হয় আসছে। একটা ইম্পর্টেন্ট বিষয় হলো অল্টারনেশন অফ জেনারেশন আসার প্রয়োজন কেন। একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখো যে পৃথিবীতে যখন প্রাণের উদ্ভব হলো, প্রাইমেভাল আর্থে পৃথিবী কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে নিজেকে ঠান্ডা করেছে। একসময় সেই আদিম পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে। তো প্রাণের উৎপত্তি হওয়ার পরে যে প্রাণগুলো সৃষ্টি হয়েছিল, সেই অর্গানিজম ওয়েদার দে আর মেল আর ফিমেল, অ্যাকচুয়ালি তার কি ছিল? তখন কি এরকম মেল ফিমেল ডিফারেন্সিয়েশন ছিল? ব্যাপারটা কিন্তু ছিল না। আদিম পৃথিবীতে প্রাণ যখন সৃষ্টি হলো তখন কিন্তু মেল ফিমেল এরকম ছিল। তাহলে যে অর্গানিজম গুলো ছিল তারা কি? সত্যি তো বিষয়টা খুব গোলমেলে। আমি মনে করি দে আর অল ফিমেল। কেন? তাদের ডুপ্লিকেশন পাওয়ার ছিল, তাই একটা থেকে আরেকটা তৈরি করতে পারত। এই যে একটা থেকে আরেকটা যেটা তৈরি হতো, দে আর সিমিলার, একই রকম। আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি অপত্য এবং মাতৃ সিমিলার, সেম, কোন রকম ডিফারেন্স নেই। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে চেঞ্জটা আসে, যেটা ক্রোমোজোমাল চেঞ্জ হওয়ার জন্য, সেটা কিন্তু আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হয় না। এই না হওয়ার জন্য আসেক্সুয়াল রিপ্রোডাকশনে পরপর জেনারেশন, পি জেনারেশন, F1 জেনারেশন, F2 জেনারেশন যদি আমরা এইভাবে বলি, প্রত্যেক জেনারেশনে কিন্তু সেম, দে আর আইডেন্টিক্যাল। এখানেও তাই প্রাইমেভাল আর্থে যে সমস্ত অর্গানিজম গুলো ছিল তাদের থেকে তৈরি হওয়া যে নেক্সট জেনারেশনের অর্গানিজম, দে আর অল সিমিলার। বাট আর্থ ইজ চেঞ্জিং, এনভায়রনমেন্ট অফ আর্থ ইজ চেঞ্জিং। এই চেঞ্জিং এনভায়রনমেন্টে যদি নিজেকে চেঞ্জ না করতে পারে তাহলে কিন্তু অ্যাডাপ্ট করতে পারবে না। এখানেও ঠিক তাই, আমরা নিজেরাও জানি, বাস্তবেও তাই। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না, টিকতে পারবো না, টিকে থাকার লড়াই। তো পৃথিবীতে যে অর্গানিজম গুলো সৃষ্টি হয়েছিল তারা যখন টিকে থাকার লড়াই তাদের কাছে এলো, যে আর্থ চেঞ্জ হচ্ছে, নতুন এনভায়রনমেন্টে টিকে থাকতে হবে, তাদের কিন্তু নতুন বৈশিষ্ট্য প্রয়োজন হয়ে পড়লো। নতুন বৈশিষ্ট্য আসবে কিভাবে? চেঞ্জ আসবে কিভাবে? তাহলে ক্রোমোজোমের মধ্যে চেঞ্জ আসতে হবে, কারণ আমাদের যা কিছু ক্যারেক্টার সেগুলো রেগুলেটেড বাই আওয়ার জিন। তো ক্রোমোজোমের মধ্যে এই যে চেঞ্জ বা পরিবর্তন আসার প্রয়োজন, সেটা একমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনেই সম্ভব। সেই জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, দেখো হ্যাপ্লয়েড জেনারেশন বা ডিপ্লয়েড জেনারেশন, যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন না হয় কিন্তু অপত্য দেহে পিতামাতা উভয়ের বৈশিষ্ট্য আসবে না। পিতামাতা উভয়ের বৈশিষ্ট্য যদি সন্তানের দিয়ে আসে, সন্তান পিতামাতা উভয়ের বৈশিষ্ট্য পাবে। তাহলে সেটা আসবে কিভাবে?
মেল ফিমেল পিতা এবং মাতা 2n এই 2n থেকে পরের জেনারেশনের, এটা যদি পি জেনারেশন হয়, পরের জেনারেশনের 2n তৈরি হতে গেলে মাঝখানে একটা স্টেজ আসবে, সেটা এন স্টেজ, দ্যাট ইজ গ্যামেট। তাহলে দেখো এই যে স্টেজ দুটো, এটারও নেসেসিটি রয়েছে। আমি যেটা দেখালাম এক্ষেত্রে দেখা যাবে এইটা মেন স্টেজ, এটা মেন স্টেজ। হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেলের ক্ষেত্রে ডিপ্লয়েন্টিক লাইফ সাইকেল আমি এটা দেখাতে পারি, কিন্তু সবার ক্ষেত্রে এরকম ব্যাপারটা নয়। জাইগোটিক মিওসিসের ভাগ তোমরা আগেই জেনেছো, তার মধ্যে একটা জাইগোটিক মিওসিস। আচ্ছা, জাইগোটে কি মিওসিস হয়? উন্নত প্রাণীদের ক্ষেত্রে খেয়াল করো, জাইগোট তৈরি হওয়ার পরে জাইগোটে মাইটোসিস হয়, এন্ড থ্রু মাইটোটিক সেল ডিভিশন জাইগোট ধীরে ধীরে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা পরিবর্তন করে, লাস্ট অফ অল থ্রু অর্গানোজেনেসিস নিউবর্ন বেবি। তাহলে জাইগোটে মাইটোসিস হয়, কিন্তু জাইগোটে কি মিওসিস হয়? জাইগোটিক মিওসিস কাদের ক্ষেত্রে হয়? যাদের হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল এবং মেন দশা হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেলের মধ্যে যাদের মেন দশা হ্যাপ্লয়েড, অর্থাৎ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের প্রধান দেহটা যদি এন হয়, মেন স্টেজ এন, এবং যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন করবে তখন এই দুটো এন পুরো দেহটাই কিন্তু গ্যামেটে রূপান্তরিত হয়ে একটা শর্ট লাস্টিং, শর্ট লিভিং 2n স্টেজ ফরমেশন করবে, ডিপ্লয়েড স্টেজ ফরমেশন করবে। এইটাতে মিওসিস সেল ডিভিশন হবে। তাহলে জাইগোটে মিওসিস সেল ডিভিশন না হলে নেক্সট জেনারেশনে কিন্তু হ্যাপ্লয়েড স্টেজ আসবে না। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এই যে চেঞ্জ জেনারেশনের মধ্যে এইভাবে পরিবর্তন, সেক্সুয়াল রিপ্রোডাকশন না হলে কোনো মতেই সম্ভব নয়। অপদ্য দেহে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব সেক্সুয়াল রিপ্রোডাকশন ছাড়া কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে জেনারেশন দুটো আসতেই হবে, হ্যাপ্লয়েড জেনারেশন, ডিপ্লয়েড জেনারেশন। এবং কোন স্টেজটা থাকবে? আদিম পৃথিবীতে যখন নতুন অর্গানিজমগুলো সৃষ্টি হলো, আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেই অর্গানিজমগুলোর মধ্যে যে জেনেটিক মেটেরিয়াল ছিল, ওয়েদার দে আর ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। দেখো যেখানে হ্যাপ্লয়েড সবে শুরু হচ্ছে, সবে অল্প অল্প করে তারা পাচ্ছে, সঙ্গে সঙ্গে তারা ডিপ্লয়েড পাবে না, সবাই ছিল হ্যাপ্লয়েড। তাহলে সবাই যখন হ্যাপ্লয়েড, তাহলে পরবর্তীকালে ডিপ্লয়েড এলো কেন? সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রয়োজনীয়তার জন্যই এটা এসছে। যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে তবে একটা জেনারেশন আসবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হলেই তবে কিন্তু 2n স্টেজ আসে। তাদের অতএব আদিম পৃথিবীতে যে সমস্ত অর্গানিজম গুলো ছিল, দে আর অল হ্যাপ্লয়েড। এবং asexual reproduction, next vegetative reproduction, last of all sexual reproduction. অর্থাৎ আদিম পৃথিবীতে তৈরি হওয়া যে সমস্ত অর্গানিজমগুলো ছিল তারা সবাই কিন্তু হ্যাপ্লয়েড, তারা সবাই সাধারণত অযৌন জননের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি করত। কিন্তু পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে চেঞ্জ আসার প্রয়োজন, নতুন বৈশিষ্ট্য আসতে হবে, তারা ঠিক রাখতে পারছে না, পরিবর্তিত পরিবেশ তারা টিকতে পারছে না, নিজেদেরকে চেঞ্জ করতে হবে। নিজেদেরকে পরিবর্তিত না করতে পারলে কিন্তু আমরা নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে পারবো না। অর্থাৎ নতুন পরিবেশে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, এই অর্গানিজমগুলো তাই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তুমি যদি নিজেকে ফিট বলে পরিণত করতে না পারো, তৈরি করতে না পারো, তাহলে কিন্তু টিকতে পারবে না। এখানেও ঠিক তাই। এবং প্রয়োজনীয়তা ছিল বলেই তবে কিন্তু তৈরি হয়েছিল এটা। তাহলে অল্টারনেশন জেনারেশন কেন হয়েছিল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে অল্টারনেশন জেনারেশন কেন প্রয়োজন, আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবং এই এত রকম সেক্সুয়াল অল্টারনেশন জেনারেশন বিষয়গুলো জানতে পারলে। তো এর সঙ্গে ডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেলের ফার্নের গ্রাইপটেরিসের অল্টারনেশন জেনারেশন যেটা খুব স্পষ্টভাবে বোঝা যায়, সেটা আমি আসছি।